আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বি ব্রেইনার পরিচালিত বা প্রেজেন্স পদার্থবিজ্ঞান এমসিকিউ লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটা মেইনলি নট অনলি মেডিকেল বাট অলসো ডেন্টাল অর নার্সিং রিলেটেড হবে। ওকে, সো এইখানে আমরা বেশ কিছু জিনিসের ইজি শর্টকাট টেকনিক বা খুব ইজিলি কিভাবে, আমি বলবো না যে এইটা দিয়ে তোমার পুরো ফিজিক্স ক্লিয়ার হবে, বাট যতটুকু এমসিকিউ আছে ততটুকু যেন আর কোনো ধরনের প্রবলেম না হয় এতটুকু ইনশিওরিটি আমি দিব। ওকে, সো এখনই ওকে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। সো এখনই তোমরা হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার করে দাও এবং নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে করে তারাও ক্লাসটা করতে পারে। ওকে, সো আমি একটু টাইম নিচ্ছি যাতে তোমরা এঙ্গেজ হও এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো চাইলে কিন্তু জানাইতে পারো। ওকে ওকে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও, সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও ভাই কমেন্টে। ভাইয়া নার্সিংয়ের জন্য কি সবার? হ্যাঁ হ্যাঁ, নার্সিংয়ের জন্যই সবার, নার্সিংয়ের জন্য সবার। আর আরেকটা বিষয় হলো, যারা 5টা 30 থেকে 8টা পর্যন্ত ক্লাস করার পর আমি ক্লাসটা নিলাম, আমার ক্লাস করার পর যারা আবার আমার ক্লাস করতে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাদেরকে ধন্যবাদ আবার আমার এই বক 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 উল্টাপাল্টা শোনার জন্য। ঠিক আছে ভাইয়া, ডিপ্লোমারা থাকবো? হ্যাঁ হ্যাঁ, ডিপ্লোমারা থাকো, ডিপ্লোমারা থাকো, প্যারা নাই, ডিপ্লোমারা থাকো। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চাঁদপুর থেকে, ভোলা থেকে, বরিশাল থেকে, আচ্ছা গুড। দূর দূরান্ত থেকে অনেকেই জয়েন করছো, অনেকেই দূর দূরান্ত থেকে জয়েন করছো। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হুম, ওকে। সঞ্জিদা গাজীপুর থেকে, সূচি ময়মনসিংহ থেকে, ওকে ওকে, গুড। গাজীপুর মৌচাক থেকে, সিলেট থেকে দেখছো, গুড। ফার্স্ট টাইম আর ফুল কোর্স গাজীপুর থেকে। ওকে, আমাদের সময় কিন্তু আর বেশি দিন নাই, খুব তাড়াতাড়ি সামনে মেডিকেল তো এমনি আছে 12 তারিখ, দেন হচ্ছে নার্সিং এক্সাম অলরেডি একটা রিউমার ছড়াইছে যে হচ্ছে জানুয়ারির 23 তারিখে বা জানুয়ারি মাসে হচ্ছে নার্সিংয়ের এক্সাম হবে। সো সেই অনুযায়ী আগাইতে গেলে আমাদের কাছে সময় একদমই কম। ওকে, কত মাস? 1.5 মাসের থেকেও মনে হয় কম সময় আছে। 23 তারিখ হলে আজকে কত তারিখ? আজকে আজকে হচ্ছে কত, 9 তারিখ। সো 1.5 মাসের, 1.5 মাসের মতো, 1.5 মাসও নাই। ওকে, 1.5 মাসও নাই, 1.5 মাসের থেকে অনেক অনেক কম সময় আছে। সো এই জন্য আমি আমার রুম থেকে, শাহিন ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি বিবিএনের স্টুডিও থেকে বলছি। ওকে, আচ্ছা চলো তাহলে হচ্ছে শুরু করি আজকের ক্লাসটা। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফিজিক্সের ইম্পর্টেন্ট যত এমসিকিউ, সবগুলো এমসিকিউ না, ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, বা যেই এমসিকিউগুলোতে তোমাদের প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রে কনফিউজিং এমসিকিউ, ওই ধরনের এমসিকিউগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এই একটু আগে বলছিলাম যে আমাদের নার্সিং এক্সাম কিন্তু খুব সামনে, খুবই সন্নিকটে চলে আসছে। সো এর থেকে এর থেকে পরিত্রাণ পেতে গেলে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি হচ্ছে একাই থাকবা। শুধুমাত্র শুধুমাত্র তুমি পড়তেছো 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 বাট কোনো ধরনের প্র্যাকটিস করতেছো না, তাহলে এইটা দিয়ে আলটিমেটলি তোমার যে প্রিপারেশন কতটুকু ঘাটতি আছে বা কতটুকু ফিল আপ করতে হবে সেটা তুমি আলটিমেটলি এক্সাম দেওয়া ছাড়া, বা প্র্যাকটিস, প্র্যাকটিস মিনস এক্সাম, এক্সাম দেওয়া ছাড়া আলটিমেটলি তুমি কোনো কিছু বুঝতে পারবে না। সো এই জন্য তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তুমি তুমি নিজেকে জাজ করতে পারবা, তোমার প্রবলেম কোথায় কোথায় তুমি নিজে খুঁটিয়ে দেখতে পারবা যে এই টপিকে প্রবলেম, তাহলে এই টপিক আমাকে বেশি বেশি করে পড়তে হবে। সো কালকেই তোমরা অলরেডি জানো যে আমাদের এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো সেই এক্সাম ব্যাচের লঞ্চিং ইভেন্ট কালকে, আগামীকালকে, এবং কালকেই সব কিছু বিস্তারিত A to Z সব কিছুই জানানো হবে। সো তোমরা যারা ভর্তি এখনো হও নাই, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এক্সাম ব্যাচে ভর্তি হবা। ওকে, যদি প্রিপারেশন আগায় রাখতে চাও। আর কালকে অলরেডি, আজকে 9 তারিখ, আমার ক্লাস চলতেছে। ওকে, ফিজিক্স। আর 10 ডিসেম্বর হচ্ছে কালকে সজীব ভাইয়ের হচ্ছে সেম ইংরেজি এমসিকিউ লাইভ ক্লাস হবে। ওকে চলো আজকে এটা শুরু করি আমরা। সো ফার্স্ট এমসিকিউ, কত তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে? কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় শব্দের বেগ, কত তাপমাত্রায় শব্দের বেগ, তার মানে হচ্ছে এটা একটা টেম্পারেচার দিয়েছে, শব্দের বেগ
শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, সো 0 ডিগ্রি সেলসিয়াসটাকে আমি T1 ধরলাম। T1 হচ্ছে আমার কত? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমি ধরে দিলাম। T1 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এইখানে শব্দের বেগ আমি ধরে দিলাম V1। তাহলে V2 কত হবে? V1 ইকুয়াল আমি ধরলাম হচ্ছে V। ওকে, আদিবেগ V1 ইকুয়াল V ধরলাম। তাহলে V2 কত হবে? যেহেতু বলছে দ্বিগুণ, তাহলে কত হবে? 2V। তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে, তাহলে V2 কত? 2V। তাহলে এখন T2 ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, আচ্ছা, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 0 ডিগ্রি তার মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস যদি বলে তার মানে কত? 273 কেলভিন, তাই না? কত? 273 কেলভিন। 273 কি কেলভিন, তাই তো? 273 কেলভিন। আচ্ছা, সো আমি 0 ডিগ্রি সেলসিয়াস ধরো আলটিমেটলি করতে পারি। ওকে, এখন দেখো তাহলে আমাদের ইকুয়েশনটা কীরকম? ইকুয়েশনটা হচ্ছে V1 ডিভাইডেড V2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ T1 বাই T2। ওকে, V1 ডিভাইডেড V2 ইকুয়াল কত? রুট ওভার অফ কত? T1 বাই কত? T2। সো V1 ইকুয়াল V, V2 মানে কত? 2V। তাহলে T1 এর মান কত? 273 ডিভাইডেড কত? T2, তারপরে কি হবে? রুট ওভার হবে। তাহলে এবার VV কাটো, তাহলে হাফ হাফ 273 T2 তার উপরে কি রুট ওভার। সো রুট কাটানোর জন্য কি করতে হবে? স্কোয়ার। তাহলে 1/4 দেন 273 273 ডিভাইডেড হচ্ছে কত? T2। তাহলে T2 ইকুয়াল কত হবে? 4 ইন্টু 273। ওকে, 4 ইন্টু কত? 273। তাহলে এটা এখন কি করবা? গুণ করবা। 273কে কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা মাল্টিপ্লাই করো। তাহলে 3 4 12 2, হাতে আছে কত? 1। তাহলে 4 4 সাথে কত? 28, আর একে 29। তাহলে এখন আছে কত? 2। তাহলে 4 দুগুণি 8 আর 2 কত? 10। তাহলে 1000 কত? 92 কেলভিন। আমার এইখানে বলছে কি? ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি পাইছি? T2টা কিসে পাইছি? T2 কিসে পাইছি? 1000 কত? 92 কেলভিন। তাহলে ডিগ্রি সেলসিয়াস করার জন্য 1092 মাইনাস কত? 273, এত কি ডিগ্রি সেলসিয়াস করতে হবে। তাহলে মাইনাস করো, এখানে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে আছে কত? 1, 8, 8 থেকে 9 থেকে 8 বাদ দিলে 1, দেন হচ্ছে কত? এখানে 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে কত? 819 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট বিয়োগ করবা, সিম্পলি বিয়োগ করবা। তাহলে কতটুকু আসে? 800 কত? 19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের অ্যান্সার কত? 800 কি? 19 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, টেম্পারেচার কত? 819 ডিগ্রি কি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এরপরে আসি সেকেন্ড এমসিকিউ কি বলছে? যে দুইটি সমমানের, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে। হ্যাঁ, এটা বেশ কিছুবার আসে, এটা আসতেই থাকে অল টাইম আসতে থাকে। এই ধরনের এমসিকিউগুলো দিয়েই দেয়। সমমানের ভেক্টর দ্বারা হচ্ছে বা সমমানের বল দ্বারা একটাকে টানা হচ্ছে, তাহলে মধ্যবর্তী লব্ধি কোণ হবে কত, এই ধরনের অনেক কিছু আসে। সো দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। দুইটা সমমানের ভেক্টর, তার মানে আমি চিন্তা করলাম দুইটা সমমানের ভেক্টর, তার মানে হচ্ছে একটা যদি পি ভেক্টর হয় এদিকে ক্রিয়াশীল, আরেকটা হচ্ছে কি? তাহলে মান যেহেতু বলছে, সো আমি মান দিয়ে কথা বলি। তাহলে হচ্ছে একটা পি, একটা হচ্ছে কি পি, জাস্ট একটা পি, তাহলে আরও একটা কি পি, একই বিন্দুতে ক্রিয়াশীল, সমমান বলছে, তাহলে একটা পি হলে আরেকটাও পি হবে। এবং এদের লব্ধি কি বলছে? এদের লব্ধিটাও কি হবে? যে কোনো একটা ভেক্টরের সমান। এদের লব্ধিটাও কি বলছে? যে কোনো একটা কি ভেক্টরের সমান। তাহলে এটাও কি পি, তাহলে লব্ধিটাও হচ্ছে কি পি। তাহলে এখন বলছে মধ্যবর্তী কোণ কত? আলফা কত হবে? মধ্যবর্তী কোণ কত হবে? ওকে, দ্যাট মিনস আর এর মানও পি, কিউ এর মানও পি, পি এর মানও পি। তাহলে লব্ধি পি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কজ আলফা। যারা বুঝো নাই বুঝো, দেখো আর স্কোয়ার ইকুয়াল কত ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি ছিল? 2p কিউ কজ আলফা ছিল, তাই না? সো পি ইজ ইকুয়াল টু, এখানে পি আছে, আর ইজ ইকুয়াল টু কি পি, মানে লব্ধিটা পি এর সমান, এবং কিউ ইজ ইকুয়াল টু কি? এটাও পি এর সমান। দুইটি সমমান না, তাহলে দুইটা বল সেম হবে এই জন্য। আচ্ছা, এবার তাহলে তুমি একটা চিন্তা করো, পুরাটা থেকে পি স্কোয়ার সবগুলো কাটা যায় না, মানে এরকম দেখো পি স্কোয়ার ইকুয়াল, এখানে যোগ করো 2p স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এই জায়গায় কত আসে? 2p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, তুমি একটা কাজ করো, এখান থেকে 2p স্কোয়ার কমন নাও, তাহলে 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা আসে, তাই না? 1 প্লাস কত আসে? কজ আলফা আসে। তাহলে এবার একটা কাজ করো, এই জায়গায় ভাগ করো, তাহলে ভাগ করলে এরকম আসে 1 প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু হাফ আসে। কেন হাফ আসে ভাইয়া? পি স্কোয়ার কাটা 2 এই পাশে আসলে ভাগ হয়ে যায়। 1 প্লাস কত? কজ আলফা ইকুয়াল কত? হাফ। 1 প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু কত? হাফ, তাই না? আচ্ছা, 1 প্লাস কত? কজ আলফা ইকুয়াল হাফ। তাহলে এখন তুমি কি করবা? তাহলে 1 প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু পাইছো কত? হাফ।
তাহলে cos আলফা ইকুয়াল কত, হাফ মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস হাফ। cos আলফা ইকুয়াল কত, মাইনাস হাফ। আচ্ছা মাইনাস হাফ cos কত ডিগ্রির মান, cos কত 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ, তাহলে cos আলফা। তাহলে আলফা ইকুয়াল কত আসতেছে 120 ডিগ্রি। সো একটু মাথায় রাখবা যে কত ডিগ্রির মান কত। ওকে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, এই ভ্যালুগুলো একটু মুখস্থ করবা। এই ভ্যালুগুলো একটু কি করবা, মুখস্থ করবা। বিশেষ করে কজ আর সাইনের ক্ষেত্রে এগুলো কি করবা, একটু মুখস্থ করবা। ঠিক আছে, নোট কি করা লাগবে, তুমি নোট করলে ভালো, তোমার জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, মানে করা থাকলো আর কি। তাছাড়া পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে, প্যারানি। তাহলে কত ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, এখন নোট করতে প্রবলেম হলে জাস্ট কোনো রকমের টুকে নাও, তাইলেই হবে। কত ডিগ্রি তাহলে, এই যে কোন কত ডিগ্রি, 120 ডিগ্রি আসতেছে। কত ডিগ্রি আসতেছে, 20 ডিগ্রি। ইজি হিসাব, জাস্ট শর্ত যা দেওয়া আছে সেইটা তুমি শুধু সূত্রে অ্যাপ্লাই করো, তাইলেই হবে। শর্ত যা আছে সেটা শুধু কি করবা, সূত্রে যা আছে সূত্রটাতে অ্যাপ্লাই করবা, তাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো সো এই জন্য হচ্ছে কি করবা, এই জন্য ফার্স্ট ক্লাস নিচ্ছি, কারণ আমি তোমাদের টাইম নষ্ট করতে চাই না। এই সিম্পল ইয়াগুলাতে টাইম নষ্ট করতে চাই না। যত ফার্স্ট আনবো তোমার টাইম বাঁচবে, তুমি অনেক বেশি শিখবা। সো এটা মাথায় রাখবা। যদি এমন হয় যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তিনটাই সমান, তাহলে শর্টকাট, পি কিউ আর সব সমান, আলফা 120 ডিগ্রি হবে। শর্ত হচ্ছে এটা। ঠিক আছে, মাথায় রাখবা। পি কিউ আর সব কি সমান, তাহলে আলফা কত হবে, 120 ডিগ্রি হবে। পি কিউ আর সব সমান যদি হয় তাহলে কি হবে, আলফা কত হবে, 120 ডিগ্রি হবে। ওকে, এটা কি নার্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপর পরন্ত বস্তুর সূত্রানুসারে নিচের কোনটি সঠিক, পরন্ত বস্তুর সূত্রানুসারে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এখানে একটু ফন্টগুলো ইয়ে হয়ে গেছে। ওকে, ফন্টগুলো আমি একটু ঠিক করে, এটা হচ্ছে ভি সমানুপাতিক টি স্কোয়ার, ভি সমানুপাতিক টি, এবং হচ্ছে কি এইচ সমানুপাতিক কত, টি স্কোয়ার, আর হচ্ছে কি এইচ সমানুপাতিক টি। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ভি সমানুপাতিক টি স্কোয়ার, এই জায়গায় অপশনটা হচ্ছে এটা হবে এটা হচ্ছে ভি সমানুপাতিক 1/t। ঠিক আছে, অপশন আমি দিয়ে দিলাম ভি সমানুপাতিক 1/t, ভি সমানুপাতিক টি স্কোয়ার একটা বলছে, ভি সমানুপাতিক টি স্কোয়ার, ভি সমানুপাতিক 1/t, এইচ সমানুপাতিক টি স্কোয়ার এবং কত, এইচ সমানুপাতিক কত, টি। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র ভাইয়া যে মনে নাই, কথা হচ্ছে তোমার মনে নাই, তুমি এখন মনে করবা কিভাবে, কথা বুঝো, তোমার মনে নাই, পরীক্ষার হলে গেছো, তিনটা সূত্র আছে না, তিনটা সূত্র তোমার কি নাই, মুখস্থ মনে নাই, তাহলে তুমি এখন কি করবা, তাহলে কি আমি কি অ্যান্সার করবো না, বলো, তাহলে কি অ্যান্সার করবো না? দেখো অ্যান্সার কিভাবে করতে পারি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আমরা এটা জানি। আর কি জানি, এটা জানি তো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সো আমি এরকম লিখি, পরন্ত বস্তু লিখি ইউ প্লাস জিটি। ওকে, তারপরে আমরা কি জানি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? এই দুটো তো জানি। তারপরে আবার কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার। আচ্ছা, এই দুটো জানি। এখন দেখো তাহলে এই দুইটা থেকে চিন্তা করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ জিরো হয়, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, ইউ জিরো হয়, মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে ইউটাকে জিরো ধরা হয়, মুক্তভাবে পরন্ত বস্তু ধরা হয়। সো ইউ জিরো এবং জিটা হচ্ছে কি কনস্ট্যান্ট, জিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট যদি হয় তাহলে বলো তো এটা ভি সমানুপাতিক টি দাঁড়ায় কিনা, ইউটা জিরো, জি কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক টি। ইউ জিরো তার মানে টিও জিরো, তাহলে জি কনস্ট্যান্ট, তাহলে এইচ সমানুপাতিক কি দাঁড়ায়, টি স্কোয়ার। তাহলে আমাদের ইকুয়েশন কি, এইচ সমানুপাতিক কত, টি স্কোয়ার, এইচ সমানুপাতিক কত, টি স্কোয়ার। অ্যান্সার কত হবে, সি। হ্যাঁ, অপশনটা আমি চেঞ্জ করেছি, এখানে ভি সমানুপাতিক টি ছিল, দুইটাই সেম ছিল আর কি, টাইপিং মিস্টেক আর কি। ভি সমানুপাতিক 1/t হবে, এইচ সমানুপাতিক টি স্কোয়ার হচ্ছে কি আমাদের মেইন অ্যান্সার, এইচ সমানুপাতিক কত, টি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো এরপরে আসি, সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি, বলো তো। মৌলিক বল কয়টা ছিল, মৌলিক বল 4টা ছিল, তাই না? মৌলিক বল কয়টা ছিল বলো, মৌলিক বল কয়টা ছিল, মৌলিক বল 4টা। কি কি বলো, কি কি, মহাকর্ষ বল, তাই না? তারপরে কি, তড়িৎ চুম্বকীয়, তাই তো, তড়িৎ কি, চুম্বকীয়। তারপরে কি, দুর্বল নিউক্লিয়, আরেকটা কি, সবল নিউক্লিয়, তাই না? এই 4টা হচ্ছে কি মৌলিক বল, এই 4টা কি আমাদের মৌলিক বল, মহাকর্ষ, তড়িৎ চুম্বকীয়, তারপরে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় এবং কি সবল নিউক্লিয়। তীব্রতার ক্রম যদি দেখি, এটা তীব্রতার ক্রম, এদের কিসের ক্রম বলো,
তীব্রতার ক্রম যদি দেখি, তীব্রতা, তাহলে প্রথমে আসে সবল, তারপরে আসে তড়িৎ, তারপরে আসে দুর্বল, তারপরে অ্যাট লাস্ট একদম শেষের দিকে আসে মহাকর্ষ। তাহলে সব থেকে তীব্রতা কম কার? মহাকর্ষ বলে। তাহলে যার তীব্রতা কম তাহলে সেটা হচ্ছে দুর্বল বল। তাহলে দুর্বল বল কোনটা বলো? দুর্বল বল কোনটা? তাহলে মহাকর্ষ বল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দুর্বল বল কোনটা? তাহলে মহাকর্ষ বল হচ্ছে কি? দুর্বল বল। মহাকর্ষ বলটা কি হবে? দুর্বল বল হবে, দুর্বল বল। ওকে, বি হবে। আচ্ছা, এবার আসি এরপরে, সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের কি রকম? এর বল ধ্রুবকের কি? এর বল ধ্রুবকের কি? আচ্ছা, আমরা একটা ইকুয়েশন জানতাম এরকম, টি এর ইকুয়েশন পর্যায়কালের, টি ইজ ইকুয়াল টু 2π√m ডিভাইডেড কে। এরকম আমরা একটা ইকুয়েশন জানতাম, টি ইজ ইকুয়াল টু 2π। আচ্ছা, এই ফন্ট মানে বোঝা যাচ্ছে না, না স্লাইডটাই এমন। ওকে, সো কি বলছি? টি ইজ ইকুয়াল টু 2π√m কত? m ডিভাইডেড কে। ওকে, √m কত? m ডিভাইডেড কে। এটা আমরা ইকুয়েশন জানতাম। সো ডিপ্লোমারা কি ক্লাসটা করবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা করো, ডিপ্লোমার ক্লাসটা করো। ডিপ্লোমাদের জন্য লাগবে। হ্যাঁ, ডিপ্লোমাদের জন্য লাগবে, ডিপ্লোমাদের জন্য লাগবে। হয়তো একটা দুইটা ওলটপালট থাকতে পারে, একটু বাইরে থেকে আসতে পারে, বাট বাকিগুলো লাগবে তোমাদের, বাকিগুলো সব লাগবে। ওকে, বাকিগুলো লাগবে। আচ্ছা, এখন দেখো বল ধ্রুবক কোনটা? এইটা হচ্ছে পর্যায়কাল। এইটা কি? পর্যায়কাল। টি হচ্ছে কি? পর্যায়কাল। 2π তো 2π, এমটা কি? ভর। এমটা হচ্ছে কি? ভর। এটা কি? ভর। ঠিক আছে, আর এই যে এইটা হচ্ছে বল ধ্রুবক, এইটা কি? বল ধ্রুবক। আর টিটা হচ্ছে কি? পর্যায়কাল। তাহলে কোনো কিছুর ভর কি হয়? কনস্ট্যান্ট থাকে। কোনো কিছুর, বিশেষ করে ববের ভরটা কনস্ট্যান্ট। ঠিক আছে, সরল দোলন গতি সম্পূর্ণতে যদি একটা তুমি এরকম ধরো, সরল দোলক ধরো, তাহলে এইটাতে কি হয়? পেন্ডুলামে এইটাতে কি হয়? ববের ভরটা কি হয়ে থাকে? কনস্ট্যান্ট থাকে। ববের ভরটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে 2πও কনস্ট্যান্ট। তাহলে দেখতে এরকম লাগতেছে না? দেখো তো, টি সমানুপাতিক 1/√k। তাহলে বল ধ্রুবকের কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। বল ধ্রুবকের মানে তুমি 2πm, এগুলো সব কি? কনস্ট্যান্ট। 2πm, 2π, তারপরে m, এই দুইটা কি? কনস্ট্যান্ট। এই দুইটা কি? কনস্ট্যান্ট। এই দুটো কনস্ট্যান্ট হলে সমানুপাতিক চিহ্ন আসবে, 1/√k। কেটাই হচ্ছে কি? বল ধ্রুবক। তাহলে বর্গমূলের কি? কি? বর্গমূলের কি? ব্যস্তানুপাতিক। বর্গমূলের কি হবে এটা? তাহলে বর্গমূলের কি আসবে? ব্যস্তানুপাতিক আসবে। ডি হচ্ছে অ্যান্সার। বর্গমূলের কি? ব্যস্তানুপাতিক। এটা বলছিল কি? সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এবং কি? বর্গমূলের কি? ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, এরপরে আসি, কোনটি ক্ষমতার একক নয়? কোনটি ক্ষমতার একক নয়? ক্ষমতা কি জানো? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল W/T। ওকে, পি ইকুয়ালস টু কত? W/T। এটা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে কি? ক্ষমতা। পি ইজ ইকুয়াল টু কত? W/T। আচ্ছা, পি এর নর্মালি একক কত? পি এর নর্মালি একক কত? পি এর নর্মালি একক হচ্ছে ওয়াট। হ্যাঁ, WA+T, ওয়াট মানে হচ্ছে W শুধু। আবার ডাব্লুর একক কি? জুল। আরেকটা একক হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আরও একক কি হইতে পারে? হর্স পাওয়ার, এইচপি। কারণ 1 হর্স পাওয়ার ইকুয়াল কত? 740 ওয়াট। ওকে, এত ওয়াট। তাহলে এটাও একটা কি? ক্ষমতার একক। তাহলে কে নাই? কিলোওয়াট আওয়ার। ওইটা কি জানো? কিলোওয়াট আওয়ারটা কি? ওই যে W=PT আছে না? W=PT এইখান থেকে আসে না? এই যে পিটি, সো এইখান থেকে ডাব্লুর একক আসতেছে কিলোওয়াট আওয়ার। এটা কিসের একক তাহলে? এটা হচ্ছে কি? কাজের একক। এটা আমরা কোথায় ইউজ করি জানো? এটা আমরা কোথায় ইউজ করি বলো তো? কোথায় ইউজ করি? কিলোওয়াট আওয়ার ইউনিট হিসাবে ইউজ করি। ইউনিট, বিদ্যুৎ বিল হিসাব করার টাইমে এটা আমরা ইউজ করি ইউনিটের জন্য, বিদ্যুৎ বিল হিসাবের টাইমে ইউজ করি। সো 1 ইউনিট ইকুয়াল কত? 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট ইকুয়াল কত? 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, 1 ইউনিট ইকুয়াল কত? 1 কত কিলোওয়াট আওয়ার? 1 ইউনিট। এটা বোঝায় না, না সাদা দিয়ে লিখতে হবে। 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত বলছি? 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা আসলে কি? কাজের একক। তার মানে এটা কিসের একক নয়? ক্ষমতার একক হইতে পারে না। এটা কি হইতে পারে না? ক্ষমতার একক কি হইতে পারে না, ক্ষমতার একক নয়। আচ্ছা, এরপরে আসি, কোন যন্ত্র দিয়ে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয়? কোন যন্ত্র দিয়ে কোষের অভ্যন্তরীণ রোধ? অভ্যন্তরীণ রোধ কোনটা বলো তো? একটা কোষের অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝায়? ধরো এটা হচ্ছে আমার একটা বর্তনী, হ্যাঁ, এটা হচ্ছে একটা কি? বর্তনী। এটা হচ্ছে বর্তনীর রোধ। এখানে আমি একটা ব্যাটারি লাগায় রাখছি এরকম। ঠিক
ঠিক আছে। সো বর্তনী রোধ আর, এইখানে ব্যাটারি তড়িৎচালক একটা বল আছে ই। সো এই তড়িৎচালক কোষে বা হচ্ছে ব্যাটারিতে এর একটা কি আছে, অভ্যন্তরীণ রোধ আছে। এর একটা কি আছে, ভিতরে কি আছে, অভ্যন্তরীণ রোধ আছে। কি আছে, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। সো ই ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর প্লাস আর, এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে, তড়িৎচালক বলের। ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, স্মল আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। এখন এই অভ্যন্তরীণ রোধ কি দিয়ে মাপা যেতে পারে, পোটেনশিওমিটার। কি মিটার, পোটেনশিওমিটার দিয়ে আমরা কি মাপতে পারি, অভ্যন্তরীণ রোধ মাপতে পারি। ওকে, পোটেনশিওমিটার দিয়ে কি মাপতে পারি, অভ্যন্তরীণ রোধ মাপতে পারি। গ্যালভানোমিটার দিয়ে কি মাপা হয় বলো তো, গ্যালভানোমিটার দিয়ে গ্যালভানোমিটার দিয়ে কি মাপা হয়, তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে, প্রবাহের দিক, ঠিক আছে, প্রবাহের দিক, প্রবাহের দিক মাপা যায়। এমিটার দিয়ে কি মাপা যায়, এমিটার দিয়ে, এমিটার প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মাপা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসি অডিটোরিয়ামে কতজন ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনা করা হয় কোন, গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রের নিচের কোনটি ব্যবহৃত হয়। মানে তোমার একটা অডিটোরিয়ামে কতজন লোক আছে ওইটাকে মানুষ দিয়ে মানে মুখে মুখে গণনা করার ইয়ে আছে, টাইম আছে, এত কিছু গুনতে পারবে, হাঁপাই যাবে না। তাহলে একটা অডিটোরিয়ামের ভিতরে কতগুলো আছে, অডিটোরিয়ামের ভিতরে কতজন লোক আছে। সো এটা অবশ্যই সেন্সর লাগবে। এখন এই সেন্সরের ভিতরে তো একটা কোনো কিছু স্থাপন করতে হবে, তাই না? সেইটা কি স্থাপন করা হয়, এটা হচ্ছে আলোক তড়িৎ কোষ স্থাপন করা হয়। সেন্সরে কি থাকে, একটা আলোক তড়িৎ কোষ থাকে। ওকে, সেন্সরে কি থাকে, আলোক তড়িৎ কোষ থাকে, যেটার মাধ্যমে কি করে হচ্ছে অডিটোরিয়ামে কতজন লোক ঢুকছে বের হইছে বা কতজন এখন আছে, মানে কতজন ঢুকলো কতজন বের হলো, ইন আউট, এটা হিসাব করে, ইন টোটাল হিসাব করে ক্যালকুলেশন করে যে এখন কতজন উপস্থিত আছে, এখন কতজন লোক ওই জায়গায় কি আছে। সো কি দিয়ে, আলোক তড়িৎ কোষ থাকে। আচ্ছা, এরপরে আসি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি কি বলতো, অভ্যন্তরীণ শক্তি কি, আমরা যখন তাপগতিবিদ্যা পড়ছিলাম তখন আমাদের প্রথম সূত্র এরকম ছিল, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, ডিকিউ ইকুয়াল কত, ডিইউ প্লাস ডিডাব্লিউ, এরকম ছিল না, যে এটা হচ্ছে আমাকে প্রদত্ত শক্তি, এটা হচ্ছে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর ডিডাব্লিউটা কি কৃত কাজ, ঠিক আছে। এই অভ্যন্তরীণ শক্তি মেয়রের প্রকল্প একটা বলতো, মেয়রের প্রকল্প, কিসের প্রকল্প, মেয়রের প্রকল্প কি বলে, যে এই অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। মেয়রের প্রকল্প কি বলে, অভ্যন্তরীণ শক্তি কি তাপমাত্রার কি সমানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক। এই জন্য কিন্তু সমস্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কিন্তু শূন্য থাকে। ওকে, তাহলে কার উপর, যেহেতু তাপমাত্রার সমানুপাতিক, তাহলে কি তাপমাত্রার উপর নির্ভর করবে কিনা, অবশ্যই কার উপর নির্ভর করবে, তাপমাত্রার উপর কি নির্ভর করবে। এইটা কোথায় জিরো হয়, ডিইউ যদি জিরো হয়, ডিইউ জিরো কখন হবে বলো তো, সমষ্ণ প্রক্রিয়ায়। ডিইউ কোন প্রক্রিয়ায় জিরো থাকে বলো, সমষ্ণ প্রক্রিয়ায়। কেন, কারণটা কি, কারণ হচ্ছে টি স্থির থাকে, ঠিক আছে, টি কি থাকে, স্থির থাকে। ওকে, আচ্ছা, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে কি হয়, এটা কিন্তু অভ্যন্তরীণ ডিইউ বলতে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো এটা কি হয়, জিরো হয়ে যায়। ওকে, ওটা কি হয়, জিরো হয়। আচ্ছা, এরপরে আসি নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার কোন বৈশিষ্ট্যের উপর, নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে কিসের উপর, নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে কিসের উপর। সো এটাও হচ্ছে কি টেম্পারেচারের উপরেই নির্ভর করে। ওকে, এটাও কিসের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপরে নির্ভর করে, কারণ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে শক্তি আসে। সো এনার্জি যত বেশি, তোমার শক্তিটা তত কি হবে, এনার্জি দ্যাট মিনস শক্তি যত বেশি তত কি হবে, ক্ষমতাটাও তত কি হবে, বেশি হবে, বেশি হবে, ঠিক আছে, বেশি হবে। আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমাদের কমেন্ট পড়তেছি না, এর কারণটা হচ্ছে তোমরা যেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসভাবে তাড়াতাড়ি শেষ করতে পারো, ক্লাসটা শেষ করতে পারো, এবং তোমাদের যেন টাইম নষ্ট না হয়। ওকে, তোমাদের যেন কি না হয়, টাইম যেন নষ্ট না হয়। ওকে, কারণ টাইম নষ্ট করে আসলে লাভ কি বলো, এমনি শর্ট টাইমে পড়ে আসি আমরা, এইভাবে তুখোরভাবে তোমাকে জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার জন্য ভালো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য ভালো, যত বেশি প্র্যাকটিস তত ভালো। সো প্র্যাকটিসের জন্য এক্সাম মাস্ট, তুমি যেমনই হোক এক্সাম তোমাকে দিতে হবে, সেটা তুমি কী ধরনের এক্সাম দিবা দাও। যারা আমাদের পেইড কোর্স স্টুডেন্টস তাদের জন্য তো এক্সাম ব্যাচ অটো ফ্রি, তাদের তো কোনো পেইড নেই, তারা তো এক্সাম দিচ্ছেই,
কন্টিনিউয়াসলি এক্সাম দিচ্ছেই, এবং এক্সাম কিন্তু 100 মার্কের নেওয়া হবে। ঠিক আছে, কালকে থেকে যে এক্সাম ব্যাচ শুরু হবে সেটার কিন্তু মানে কালকে সব কিছু ইন ডিটেলস বলবে, সেটাতে কিন্তু 100 মার্কের এক্সাম নেওয়া হবে। সো 100 মার্কের এক্সাম নেওয়া মানে বুঝতেছো, সো তোমার উপর একটা প্রেশার ক্রিয়েট করা হবে। কারণটা কি, একটা প্রেশার কুকারে যখন নর্মালি একটা আলু তুমি হচ্ছে সিদ্ধ করতে দাও, আর প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দাও, কোথায় তাড়াতাড়ি সিদ্ধ হয়? প্রেশার কুকারে হয়। ঠিক আছে, একটু রান্না বান্নার কথা নিয়ে আসলাম আর কি ফিজিক্স হিসাবে। সো এই জন্য যত বেশি এক্সাম দিব তত বেশি তোমার জন্য বেটার। ওকে, এবার আসি প্রতিটি গ্রহের পর্যায়কাল। প্রতিটি গ্রহের কি বলছি, পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। পর্যায়কালের বর্গ, তাহলে পর্যায়কাল টি, তাহলে এইটার বর্গ, পর্যায়কালের বর্গ সূর্য হতে, এটা সূর্য, এটা ধরো সূর্য, এই যে সূর্য, এটা সূর্যি মামা। ওকে, এটা সূর্য মামা। এই সূর্য থেকে একটা দূরত্ব, একটা গ্রহের দূরত্ব আমি ধরলাম এ অথবা আর, আমি ধরলাম আর, দূরত্ব ধরলাম আর, এইটার কি ঘনফল, ঘনফলের সমানুপাতিক, ঘনফল আর কিউব। তাহলে ঘনমূল কিন্তু না, ঘনফল, তার মানে হচ্ছে ঘন, কিউব করা হয়েছে, ঘনফলের সমানুপাতিক টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। কে বলছে এটা? এটা কে বলছে? যদি বাংলা মনে না থাকে, যদি বাংলা মনে, এত বাংলা করার পরেও হচ্ছে যদি মনে না থাকে, তুমি এরকম সূত্র, একটা স্ট্যান্ডার্ড সূত্র বানায় ফেলবা এটা থেকে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা কিসের সূত্র বলো? এরকম আমরা দেখছিলাম না যে টি1 স্কয়ার ডিভাইডেড টি2 স্কয়ার ইকুয়াল আর1 কিউব ডিভাইডেড আর2 কিউব। কিসের সূত্র এটা? এটা কি কেপলারের সূত্র না? দেখো তো কেপলারের গ্রহ সম্পর্কিত সূত্রটা কিনা বলো তো? কেপলারের কি গ্রহ সম্পর্কিত যে সূত্র, সেই সূত্রটা কিনা? কেপলারের সূত্র, কোপার্নিকাস না। ওকে, সো কি বলছি? কেপলারের সূত্র। আচ্ছা, এবার আসি একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। সেকেন্ড দোলক কি যার দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের এমসিকিউ এটা আসে জানো, সেকেন্ড দোলকের দোলনকাল কত? ওকে, সেকেন্ড দোলকের দোলনকাল কত? সেকেন্ড দোলকের দোলনকাল কত? তো বলাই আছে সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল কত? তাহলে টি এর মান কত? 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড। দৈর্ঘ্য 4 গুণ করা হলে তার দোলনকাল কত হবে? দৈর্ঘ্য কত গুণ করা হলে? 4 গুণ। দৈর্ঘ্য কত গুণ করছে? 4 গুণ। এটা কিন্তু 8 না, 4 গুণ। তার মানে L2 কত করা হবে? 4L করা হবে। এই যে 4 গুণ, আমার কথা বুঝছো? পূর্বের 4 গুণ, বিষয়টা এরকম। আচ্ছা, পর্যায়কালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? টি সমানুপাতিক রুট ওভার অফ এল। টি সমানুপাতিক কি? রুট ওভার অফ কি? এল। তাহলে আমি এরকম লিখতে পারবো যে টি1 সমানুপাতিক রুট ওভার অফ L1 আর টি2 সমানুপাতিক রুট ওভার অফ কি? L2। আমার তো টি2 লাগবে, তাই না? তাহলে টি2 ডিভাইডেড টি1 ইকুয়াল, তাহলে আসে এরকম L2 ডিভাইডেড L1 পুরাটার উপর রুট ওভার। ঠিক আছে, এখান থেকে জাস্ট ভাগ করে দিছি, এইটাকে এটা দ্বারা ভাগ করছি, কারণ আমার টি2 লাগবে। আচ্ছা, এবার দেখো কি কি দেওয়া আছে। L1 এর মান L, তাহলে L2 এর মান 4L, যেহেতু 4 গুণ করছে। T1 এর মান 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক। তাহলে এবার কি করবা? T2 ইজ ইকুয়াল টু, তাহলে L2 এর মান 4L, L1 এর মান L, রুট ওভার T1। তাহলে এনে কত? রুট ওভার অফ 4, T1 এর মান 2, রুট ওভার অফ 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট মিনস কত সেকেন্ড? 4 সেকেন্ড। কত সেকেন্ড বলো? T2 এর মান কত? 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত দোলনকাল কত? 4 সেকেন্ড। ঠিক আছে, দৈর্ঘ্য যত বাড়বে দোলনকাল তত বৃদ্ধি পায়। ঠিক আছে, দোলনকাল বাড়া মানে কি জানো? সময় বাড়া, সময় আরো বেশি লাগতেছে, দৈর্ঘ্য বাড়তেছে। কোনো কিছুর একটা দৈর্ঘ্য যদি বাড়ে, ধরো যে একটা তুমি একটা ঘড়ির কাঁটার, এটা হচ্ছে ধরো একটা ঘড়ি, আমি চিন্তা করতেছি, এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল বলতেছি, এটা হচ্ছে একটা ঘড়ি, হ্যাঁ, এটা 12, এটা কত? 6, 3, 9, 1, 7, 2, 8, ওকে, 4, 11, 10, 5। সো অ্যাজ ইউজুয়াল এরকম, এটা হচ্ছে একটা ঘড়ি, চিন্তা করো। তো তুমি যদি কাটা বাড়াই দাও, মানে এটা তো এইটার ক্ষেত্রে, এটা তো একটা ঘড়ি। এখন তুমি সরল দোলক চিন্তা করো, একটা সরল দোলক এতটুকু জাস্ট, তো এইটা অতিক্রম করে, দৈর্ঘ্য অতিক্রম করতে সময় কি লাগবে? কম লাগবে না, কারণ দৈর্ঘ্য কম। এখন একটা সরল দোলক কীরকম? এইরকম। তো এইটা যখন এই দিকে যাবে তখন কি হবে? সময় কি লাগবে? অনেক বেশি লাগবে না? সময় কি লাগবে? অনেক বেশি লাগবে। সো তুমি দৈর্ঘ্য বাড়াইলা, দৈর্ঘ্য যদি বাড়াও তাহলে দোলনকাল কি হবে? বেশি হবে, মানে সময় বেশি লাগতেছে। ওকে, এদিকে যাইতে আসতে সময় বেশি লাগতেছে। ওকে, এবার আসি
শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ বা কান সহ্য করতে পারে। তার মানে হচ্ছে এইটা বুঝাইছে যে ম্যাক্সিমাম কত ডেসিবেল পর্যন্ত আমরা শুনতে পারি। তীব্রতার একক কি ডেসিবেল, দেখছো চলে আসছে আরেকটা এমসিকিউ। তীব্রতার একক কি বলো? তীব্রতার একক কি ডেসিবেল। তীব্রতার এককটা কি? তীব্রতার একক কি? তীব্রতার একক কি? ডেসিবেল। ডেসিবেল, ডিবি। তীব্রতার একক কি? ডেসিবেল বা হচ্ছে কি ডিবি। ঠিক আছে, তীব্রতার একক কি? ডেসিবেল বা কি ডিবি। ওকে, সো এটা অ্যান্সার দাও তো কত হবে ভাইয়া? 2 সেকেন্ড হলো কিভাবে? ওকে ভাইয়া দেখো 2 সেকেন্ড হলো কিভাবে, দেখো ভাইয়া দেখো সেকেন্ড দোলক কি বলছিল ভাইয়া? সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক বললে সেকেন্ড দোলকের কি হবে? দোলনকাল হচ্ছে কি 2 সেকেন্ড হবে। এই জন্য T1 এর মান 2, তারপর হচ্ছে এইটা 4 সেকেন্ড। ঠিক আছে, ওকে আচ্ছা। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এবার ওকে, সো ডেসিবেল, তাহলে কত ডেসিবেল বলো তো? কত ডেসিবেল? 120 ডেসিবেল পর্যন্ত আমরা শুনতে পারি। ওকে, ম্যাক্সিমাম তীব্রতা কত? 120 ডেসিবেল, 120 ডেসিবেল। 120 কি ডেসিবেল। ওকে ওকে, সেকেন্ড দোলক মানেই 2 সেকেন্ড। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক ওটার মানেই হচ্ছে দোলনকাল 2 সেকেন্ড। ওকে, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, মাথায় রাখবা, মুখস্থ করবা। নিচের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘর বাড়ি ভেঙে যায়? হ্যাঁ, কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্প, মানে তীব্র ভূমিকম্পের জন্য কি হয়? ঘর ভেঙে যায়। মানে ইদানিং প্রচুর ভূমিকম্পের চলতেছে, রিউমার চলতেছে, প্রচুর ভূমিকম্প হচ্ছে। ওকে, সো কোন বৈশিষ্ট্যের জন্য? স্বরকল্প, মুক্ত কম্পন, পরবশ কম্পন। অ্যান্সার হলো পরবশ কম্পন। পরবশ কম্পনটা কি জানো? জানো পরবশ কম্পন হচ্ছে তোমার প্রত্যেকটার একটা লিমিটেশন থাকে একটা কম্পাঙ্কের। তুমি ধরো একটা ব্রিজ চিন্তা করো, একটা ব্রিজের কথা চিন্তা করো, ব্রিজের কথা চিন্তা করো। সো ওই ব্রিজের তো একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, একটা কম্পাঙ্কের, একটা তরঙ্গের কম্পাঙ্কের একটা লিমিটেশন থাকে যে কত হার্জ। এখন যদি এমন হয় যে কোনো গাড়ি চলতেছে, অনেকগুলো গাড়ি চলতে চলতে ওই কম্পাঙ্কের ইকুয়াল বা বেশি যদি হয়, তখন তখন কি করে? কম্পাঙ্কটাকে ডাবল করে ফেলে। কম্পাঙ্ক তখন ওইখানে কি হয়? পরবশ কম্পাঙ্কের সৃষ্টি হয়। তখন অনেক বেশি হচ্ছে কি হয়? ঝাঁকুনি পায়। ওকে, তখন ঘরবাড়িটা কী হয়? ভেঙে যায়। সো কোনটার জন্য? পরবশ কম্পনের জন্য। কিসের জন্য? পরবশ কম্পন। কিসের জন্য? পরবশ কম্পনের জন্য। এরপরে আসি, পদার্থের ভৌত ধর্ম সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? হ্যাঁ, অনেকে আবার এই নয় কথাটা দেখে না। দেখতে হবে যে নয় বলছে নাকি কোনটা সঠিক বলছে, এইটা দেখতে হবে। কোনটা সঠিক নয় বলছে, তার মানে কোনটা ভুল, এটা তোমাকে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কি কোনটা ভুল, এটা তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। সো গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ, স্থানান্তর গতি সর্বনিম্ন। আচ্ছা, এরপরে কি বলছে? কঠিন পদার্থ চাপে সংকুচিত হয় না। সংকুচিত হয় না, এটা তো সত্য কথা। কঠিন পদার্থকে চাপ দিলে সংকুচিত হয়। দেখো তো, নর্মালি যদি চাপ দিই এটাকে, এই যে কলমটাকে চাপ দিলে সংকুচিত হচ্ছে না। আমি যদি বেশি প্রেসার দিই তখন এটা ভেঙে যাবে। সংকোচনের পরিবর্তে কী হবে? ভেঙে যাবে। আচ্ছা, তার মানে বি নম্বর সঠিক। এটা বলছে সঠিক নয়, তার মানে বি নম্বর কিন্তু আমার অ্যান্সার না। এরপরে, তরল পদার্থের ঘনত্ব কঠিন থেকে কম। অবভিয়াসলি ঘনত্ব কঠিন থেকে কম। তরল পদার্থের ঘনত্ব কি? কঠিন থেকে কি? কম। কঠিন থেকে কম, এটাও সত্য। গ্যাসীয় পদার্থ পাত্রকে পূর্ণ করে থাকে। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে কি? যত জায়গা পুরাটা দখল করে রাখে। আয়তন হচ্ছে কি? যত জায়গা পুরাটা কি করে রাখবে? দখল করে রাখবে। সো গ্যাসীয় পদার্থ পাত্রকে কি করে রাখে? পূর্ণ করে থাকে। তার মানে বি সি ডি তিনটাই আমার রাইট। তাহলে রং কি? তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে এইটা। এটা হচ্ছে ভুল। সেটা কি? গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ ও স্থানান্তর গতি সর্বনিম্ন। ওকে, এই জিনিসটা কি? ভুল। তাহলে অ্যান্সার কি হবে? এ হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকম পরে পরে অ্যান্সার দিতে হবে। আন্দাজি যখন বলবে সঠিক বা সঠিক নয়, ডিরেক্টলি কখনো এরকম একটা ডিসিশনে যাওয়া যাবে না। হুট করে যখন একটা দাগায় দেওয়া যাবে না। একটু পড়বা, পড়লে দেখবা যে তোমার মাথা খুলতেছে, ব্রেনটা একদম টুক করে খুলে যাবে। ওকে, টুক করে খুলে যাবে। আচ্ছা, এরপরে আসি যে কি বলছে? 12 কুলম চার্জকে, কত কুলম? 12 কুলম চার্জকে এক স্থান হতে অন্য স্থানে আনতে কত কাজ করতে হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়? তাহলে এইটা কি দেখো তো কিউ এর মান না?
আর এইটা কি ভোল্টেজ না? তাহলে ভাইয়া সূত্র জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, জানি কি না? তাহলে ডাব্লিউতে বের করতে বলছে কত পরিমাণ কাজ, সো ইজি। ভি কত 500 আর কিউ কত 12, তাহলে গুণ করো 5 × 60, তাহলে আরও একটা শূন্য মানে আরও দুইটা শূন্য, জুল। অ্যান্সার একটা আছে, সবগুলো কিসে আছে? আর্গে আছে। তাহলে কত 6000 জুল। তাহলে 6000-এর সাথে আমি যদি 10⁷ দেই গুণ করি তাহলে আর্গে চলে আসবে। 6000-এর সাথে কত করি যদি 10⁷ দেই তাহলে কত চলে আসবে? আর্গে চলে আসবে। কারণ 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁷ আর্গ, ERG। 1 জুল ইকুয়াল কত? 10⁷ আর্গ। তাহলে 6000-কে আমি 6 × 10⁻³ লিখতে পারি, আর এটা হচ্ছে 10⁷। তাহলে 10⁻³ আর 10⁷, তাহলে 6 × 10⁻³ কত? 10 আর্গ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আমার বলো? তাহলে আমার অ্যান্সার কত? এই ম্যাথগুলো পারতে হবে, এই ম্যাথগুলো খুবই খুবই ইজি, এগুলো কিন্তু আসবে। অ্যান্সার কত? 6 × 10⁻10। তাহলে বি হচ্ছে আমাদের কি অ্যান্সার? 6 × কত? 10⁻10। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার? 6 × কত? 10⁻10। ওকে, 6 × 10⁻10 কি? আর্গ। ঠিক আছে, আচ্ছা এরপরেরটাতে আসি। এরপরে কি বলছে? এরপরে কি বলছে? দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি? দশা পার্থক্য এবং পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়াল টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়াল কত? দশা পার্থক্য ইকুয়াল কি বলছি? টুয়াইস পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু কি পথ। দশা ইকুয়াল এইটা, এভাবে মনে রাখবা। আমি যখন ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন এরকম আমার তো পুরোটা মনে থাকতো না। আমি কি করতাম? দশা ইকুয়াল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ। ঠিক আছে, পার্থক্য দেখো লাগবে না। দশা ইকুয়াল কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? পথ। ঠিক আছে, তাইলে হয়। তাহলে দশা পার্থক্য কি ইকুয়াল কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু কি বলছি? পথ পার্থক্য। 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? পথ পার্থক্য। ওকে, আচ্ছা এরপরে আসি। এরপরে কি বলছে? এরপরে কি বলছে যে এক আলোকবর্ষ সমান কত মিটার? এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই এমসিকিউগুলো আসে। হ্যাঁ, কত মিটার, কত মিটার, কত মিটার, কত মাইল, কত সেন্টিমিটার, এগুলো বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, এগুলো এমসিকিউ হিসেবে আসে। এক আলোকবর্ষ সমান কত মিটার? এক আলোকবর্ষ সমান কি কত মিটার? একদম মুখস্থ রাখতে হবে। 9.46 × 10⁻15 মিটার, এটা মুখস্থ রাখতে হবে, কোনো কথা নাই। অথবা 9.46 × 10⁻, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 12 আসে, এত কিলোমিটার। ওকে, 9.46 × কত? 10⁻12, বা হচ্ছে কত মানে কিলোমিটার, বা হচ্ছে 10⁻15 কি মিটার। এগুলো মাথায় রাখতে হবে, যা আছে এইভাবে একদম মুখস্থ, এগুলো মুখস্থ, এই ডাটাটা মুখস্থ। 9.46 × কত? 10⁻15 মিটার, 10⁻15 মিটার, বা হচ্ছে 10⁻12 কি কিলোমিটার। ওকে, আচ্ছা এরপরে ত্রৈধ বিন্দুতে পানির বাষ্পচাপ পারদ স্তম্ভের কত উচ্চতার সমান? এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই ডাটাটাও কি মুখস্থ। ত্রৈধ বিন্দুতে আমরা জানি তো, ত্রৈধ বিন্দুর টেম্পারেচার কত? 273 কত। আচ্ছা, ত্রৈধ বিন্দু একটা টেম্পারেচার। ত্রৈধ বিন্দুটা কি বলো তো? ত্রৈধ বিন্দুটা কি বলো তো? ত্রৈধ বিন্দু কি বলো? ত্রৈধ বিন্দু হচ্ছে কি? যে টেম্পারেচারে হচ্ছে কি, যে একই মানে যে টেম্পারেচারে একই কন্ডিশনে থাকে, কোনো পদার্থ হচ্ছে কি একই কন্ডিশনে থাকে। সো পানি ত্রৈধ বিন্দু হচ্ছে কি, যে টেম্পারেচারে পানি কি করবে, যে টেম্পারেচারে পানি হচ্ছে কি একই মানে যে টেম্পারেচারে 3টা কন্ডিশনে থাকবে, কঠিন, তরল, বায়বীয় একসাথে থাকবে, কঠিন, তরল এবং কি বায়বীয় 3টা কন্ডিশনই থাকবে, সেটাকে আমি কি বলতেছি? পানির ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দুতে পানির বাষ্প চাপ পারদ স্তম্ভের কত উচ্চতায়? 4.580 ন্যানোমিটার। কত উচ্চতায়? 4.580 কি ন্যানোমিটার? 4.580 ন্যানোমিটার উচ্চতায়। বলছে 58, 4.58। এই জিরো টিরো এত পড়তে হবে না, একই জিনিসই তো, 4.58 ন্যানোমিটার। ঠিক আছে, দেখছো জিরো দিয়ে কনফিউজ করছে, বা হচ্ছে ডাটাটাকে একটু বড় করে রাখছে। 4.58 এত ন্যানোমিটার। ঠিক আছে, যারা সি দিচ্ছ ভুল। হ্যাঁ, সি না, ওটা টেম্পারেচার। কোনটি অন্তরক পদার্থ? অন্তরক কি বলতো? অন্তরক কি? অন্তরক কি? অপরিবাহী, যেটা অপরিবাহী। বিদ্যুৎ পরিবহন হয় না। অপরিবাহী বা কি বলছি? বিদ্যুৎ পরিবহন হয় না। অপরিবাহী বা কি বলছি? বিদ্যুৎ কি পরিবহন কি হয় না। কোথায়? কাছে। কোথায়? কাচ। বাকিগুলো সব ধাতু, তামা, রূপা, সিলিকন। হ্যাঁ, সবগুলো। সিলিকন আবার হচ্ছে অর্ধপরিবাহী। সিলিকনটা কি অর্ধপরিবাহী, তামা, রূপা আবার কি পরিবাহী। আর অপরিবাহী কোনটা? কাচ বা অন্তরক। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়? কোন ধর্মের কারণে পানির ফোঁটাগুলো কি কখনো কি তুমি এরকম লম্বা আকৃতির পাইছো?
সবগুলো কি এরকম গোল গোল না? তুমি যতটুকুই উঠাও না কেন, তুমি বড় পানি উঠাও আর 1 ফোঁটা উঠাও, সবগুলা কিরকম গোলাকৃতির, কোনো এটা কিন্তু লম্বা পানি। এর কারণটা কি? পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে পানি কি হয়? গোলাকৃতির হয়। কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে পানি কি হয়? গোলাকৃতির হয়, গোলাকৃতির হয়। ওকে, আচ্ছা এরপরে আসি, কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? রেডিও ওয়েভ মানে হচ্ছে, রেডিও ওয়েভ মানে কি জানো? বেতার তরঙ্গ। রেডিও ওয়েভ নামেই আছে, ওকে, নামের মধ্যেই আছে ওয়েভ, তরঙ্গ, এক্স রে, গামা রে, ঠিক আছে? এগুলো সব কি? এই তিনটাই হচ্ছে কি আমাদের, তিনটাই কি বলো? তরঙ্গ। এই তিনটাই কি? তরঙ্গ। তাহলে তরঙ্গ নয় কোনটা? আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড হচ্ছে কি? তরঙ্গ নয়। ওকে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, সেটা হচ্ছে কি? আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, আমাদের হচ্ছে দুইটা তরঙ্গ, দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে আলোক তরঙ্গ। ঠিক আছে, আলোক তরঙ্গের আন্ডারে পড়তেছে এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ওকে, আচ্ছা তাহলে কি হবে? আল্ট্রাসাউন্ড। আচ্ছা এরপরে আসি, সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? শক্তি পায় কোন প্রক্রিয়া হতে? ফিশন নাকি ফিউশন? ফিশন নাকি ফিউশন? একটা ফিশন বা হচ্ছে ফিশান ওটা আর কি, আর একটা হচ্ছে কি ফিউশন। কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায় পায়? সেটা হচ্ছে কি? ফিউশন প্রক্রিয়ায়। সূর্য কোন প্রক্রিয়ায় পায়? ফিউশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? ফিউশন প্রক্রিয়া, ফিউশন প্রক্রিয়ায় পায়। ওকে, ফিউশন প্রক্রিয়ায় পায়। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, অর্ধপরিবাহী দুই প্রকার আছে। অর্ধপরিবাহী কত প্রকার আছে? দুই প্রকার। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, দুই প্রকার। সো পি টাইপে হচ্ছে ত্রিযোজি অ্যাড করা হয়, ডোপিং, ত্রিযোজি ডোপিং, ডোপিং অ্যাড করা মানে মানে হচ্ছে তোমার ভেজাল, ডোপিং। আর এন টাইপে কি? পঞ্চযোজি ডোপিং করা হয়। ঠিক আছে, ডোপিং করা হয়। সো ত্রিযোজি কারা? এই ত্রিযোজি কারা? ত্রিযোজি কারা? ত্রিযোজি হচ্ছে কি? বোরন, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে ত্রিযোজি, যাদের যোজনী 3। যাদের যোজনী কত? 3, যেমন গ্রুপ 13। আর পঞ্চযোজি কারা? যেমন হচ্ছে কি? ফসফরাস, তারপর কি? অ্যান্টিমনি। ওকে, যেমন হচ্ছে কি? ফসফরাস। ওকে, ফসফরাস, এটা হচ্ছে কি? পঞ্চযোজি। এদেরকে কি করা হয়? এদেরকে হচ্ছে কি? এন টাইপে। আর এটা হচ্ছে কি? পি টাইপে, হচ্ছে কি? ত্রিযোজি। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, তাহলে পি টাইপ বলছে সালফার, অ্যান্টিমনি, অক্সিজেন, বোরন। তাহলে কি হবে বলো? কোনটা হবে? বোরন। বোরন, ঠিক আছে। অ্যান্টিমনি কিন্তু পঞ্চযোজি। অ্যান্টিমনি কি? এটা যোজনী যদি চিন্তা করো, এটা কি? এটা যোজনী কত? 2 4 6, 2 4 6। হ্যাঁ, আর এটার অ্যান্টিমনি কত? 3 5। ওকে, সো পঞ্চযোজি। আর অক্সিজেন কত? 2। ঠিক আছে, আর বোরন কত? 3। বোরনের যোজনী কত? 3। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হচ্ছে কি? বোরন। অ্যান্সার কি? বোরন। ওকে, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা গুড, এই তো তোমরা পারতেছো। এরপরে আসি, ভূপৃষ্ঠে মুক্তিবেগ কত? এটা আসে অনেক বেশি। শুধুমাত্র ভূপৃষ্ঠেরটা না, অন্যান্য গ্রহেরগুলোও আসে। অন্যান্য গ্রহেরগুলোও আসে, উপগ্রহেরগুলোও আসে। হ্যাঁ, অন্যান্য গ্রহ উপগ্রহ সবগুলোর ক্ষেত্রেও আসে, যে চাঁদে কত, অন্যান্য ইয়াতে কত, এগুলোও আসে। সো ভূপৃষ্ঠে মুক্তিবেগ কত? 11.6 কিলোমিটার পার সেকেন্ড, 5.6, 1 কিলোমিটার পার সেকেন্ড, 11.2। কোনটা হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভূপৃষ্ঠের মুক্তিবেগ। ভূপৃষ্ঠের বা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। ভূপৃষ্ঠের বা কি? পৃথিবীর। ভূপৃষ্ঠ বলতে তো পৃথিবী বোঝায়। সো পৃথিবী, এটা কি? পৃথিবীর মুক্তিবেগ, পৃথিবী। সো পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কত? 11.2। আমার সাথে সাথে একদম মুখস্থ করে ফেলো। কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। একদম সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এরপরে হচ্ছে, মহাকাশে তারকার বিস্ফোরণকে কি বলে? মডিনোভা বা মেডিনোভা, রাষ্ট্রনোভা, সুপারনোভা নাকি ব্ল্যাকোনোভা? মহাকাশে কি হয়? অনেকগুলো তারকার কিন্তু বিকর্ষণ হয়, মানে বিস্ফোরণ হয়, সরি বিকর্ষণ বলতেছি, বিস্ফোরণ হয় মানে ব্লাস্ট হয়, ব্লাস্ট, বোম ব্লাস্টের মতো ব্লাস্ট হয়। সো এদেরকে কি বলে? এদেরকে কি বলে? সুপারনোভা বলে। এদেরকে কি বলে? সুপারনোভা বলে। ঠিক আছে, তারকার যে বিস্ফোরণকে কি বলা হয়? সুপারনোভা বলা হয়। বিস্ফোরণকে কি বলা হয়? সুপারনোভা বলা হয়। কি বলা হয়? সুপারনোভা বলা হয়। এরপরে, কাঁচ ও বিশুদ্ধ পারদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত? কাঁচ এবং বিশুদ্ধ পারদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত? বলো, কাঁচ এবং বিশুদ্ধ পারদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত? স্পর্শ কোণের মান কত? 139 ডিগ্রি। কত ডিগ্রি? 139 ডিগ্রি। এগুলো মুখস্থ ফেলো, এগুলো মুখস্থ ফেলো, একদম মুখস্থ করে ফেলতে হবে। একটি বস্তুকে যে কোনোভাবেই, সরি, একটি
বস্তুকে যে কোনোভাবেই রাখা হোক না কেন, বস্তুর ভেতরের অবস্থিত যে বিন্দুর মধ্যে দিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বস্তুর কি বলে? মানে তুমি একটা বস্তুকে কেমনে রাখো রাখো, তারপর ঠিক ঠিকানা নাই। তুমি বস্তুকে এইভাবে রাখলে এর ওজন এই একটা বিন্দু থেকে নিচের দিকে কাজ করে এমজি। তুমি বস্তুটাকে ঘুরায় রাখো এরকম করে, তারপরেও এই একটা বিন্দু থেকেই নিচের দিকে এমজি কাজ করবে এইরকম। ওকে, তুমি আবার বস্তুটাকে এরকম করে রাখো, সমস্যা নেই, তারপরেও এই একটা বিন্দু থেকে একদম খাড়া নিচের দিকে কি করবে, ওজন এরকম করে কি করে কাজ করে। এইরকম করে যে খাড়া নিচের দিকে কাজ করে, সো এই পয়েন্টটাকে কি বলে? একটা বিন্দু থেকে, একটা বিন্দু থেকে যেটা, এই বিন্দুটাকে কি বলে? এই বিন্দুটাকে কি বলে? এটা হচ্ছে কি অভিকর্ষ কেন্দ্র বলে। অভিকর্ষ ত্বরণ না, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যও না, মহাকর্ষীয় কেন্দ্রও না। যদি একটা বস্তুর মধ্যে সো মহাকর্ষ আসা কোনো প্রশ্নই আসে তাহলে কি হবে? অভিকর্ষ কেন্দ্র। সো এটাকে আমরা কি বলি? এই পয়েন্টটাকে আমরা কি বলি? অভিকর্ষ, অভিকর্ষ কি কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র। ওকে, কি বলি এটাকে আমরা? অভিকর্ষ কেন্দ্র বলি। কি বলি? অভিকর্ষ কেন্দ্র। কি বলি এটাকে? অভিকর্ষ কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র বলি, ঠিক আছে? অভিকর্ষ কেন্দ্র। ওকে, নোট করার টাফ আর কি, হ্যাঁ, যত স্পিডে পড়াচ্ছি, ইচ্ছা করে স্পিডে পড়াচ্ছি, তুমি নোট করতে পারবা পরে, তুমি ইজিলি পরে নোট করতে পারবা, ঠিক আছে? ইজিলি পরে নোট করতে পারবা। এই যে অনেকেই নোট করতেছে, হ্যাঁ অনেকে, এই যে হ্যাঁ হ্যাঁ দিছে, অনেকেই নোট করতেছে, ঠিক আছে? জাস্ট নাম্বার দিয়ে যাও, এত নাম্বার, এত এত নাম্বার, এত ব্যাখ্যাগুলো লিখে নাও। নোট করা বলতে কি জানো? নোট করা বলতে অনেকে ভাবে ভাই আমি কোশ্চেন উঠাবো, আপনি আপনি যেগুলা যেগুলো দিচ্ছেন, অপশনগুলো দিচ্ছেন, আমি সব লিখবো, অ্যান্সার আপনি বলতেছেন সব লিখবো। এটা আসলে পসিবল না, তুমি এটা পুরোটা ক্লিয়ার করতে পারবে না, পুরোটা এটা আসলে কি করতে পারবে না, লিখতে পারবে না। কারণ নোট করতে গেলে এখন তোমার কাজ কি, তুমি তুমি এত কিছু করতে গেলে তোমার তো সমস্যা, তোমার সামনে এক্সাম, টাইম শর্ট, তুমি এত কিছু যদি করতে যাও তাহলে এত কিছু করতে গেলে তো তোমার টাইম হবে না, বুঝছো? এত কিছু করতে গেলে তুমি তো টাইম পাবা না, তাহলে কি করতে হবে? তোমাকে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ওকে, শর্টকাট পদ্ধতি কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কীরকম শর্টকাট পদ্ধতি? যে ভাই আপনি যেগুলো যেগুলো বুঝাচ্ছেন ওগুলো আমি হচ্ছে করলাম, সলিউশনটা আমি আমি যতটুকু সলিউশন লিখতেছি তুমি ততটুকুর মধ্যে সলিউশনটা লিখে ফেলতে পারবা, তুমি ইচ্ছা করে নাম্বার দাও। যখন যতটুকু সম্ভব তুমি তুলো, পুরোটা তুলতে পারবে না, এটা স্বাভাবিক। তাহলে বাকি টাইম তাহলে কখন তুলবা? পিডিএফ যখন দেওয়া হবে তখন তুমি ধীরে সুস্থে সবগুলো এখন তুলে নাও। আবার তুমি তখন দেখবা কি জানো, তখন কি হবে, তুমি যখন আরেকবার যখন কোশ্চেনটা তুলবা না, এখানে একবার পড়া হইলো, যখন তুমি কোশ্চেন তুলবা তখন কিন্তু আরেকবার রিভিশন হবে, ঠিক আছে? অনেকে বলবে যে ডাবল টাইম, বাট আমি বলবো ওইটা হচ্ছে রিভিশন টাইম। ওকে, আচ্ছা, এরপরে আসি 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে কি জানো? 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার সমান কি বলছে? কত জুল। ওকে, কত জুল। ওকে, কি বলছি? কত জুল। আচ্ছা, সো 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল কত জুল? তাহলে জুলে কনভার্ট করতে গেলে হ্যাঁ সমান কত, কত জুল। আচ্ছা, সো কি করবা? 1 কিলোওয়াট আওয়ার তাহলে কত আসে? এটা একবারে কত? 3.6 ইন্টু 10⁶ আসবে। 3.6 ইন্টু, আচ্ছা আমরা করে দেখি কত আসে, করে দেখি। আচ্ছা দেখো, 1 কিলোওয়াট আওয়ার, তাই না? সো 1000 ওয়াট। দেখো 1 কিলোওয়াট থেকে 1000, আর এটা কত? 3600। আমার কথা মনে হয় বুঝো নাই। 1000 ইন্টু 3600 কেন বলো তো? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1000 কি ওয়াট? আচ্ছা, 1000 ওয়াট। এখন 1 আওয়ার মানে হচ্ছে 3600 কি সেকেন্ড, ঠিক আছে? 3600 কি সেকেন্ড। তাহলে এখন দেখো, তাহলে 1 কিলোওয়াট বলতে কত? 1000 ডাব্লু ওয়াট ইন্টু 3600 কি সেকেন্ড। ওয়াট মানে কি জানো? জুল পার সেকেন্ড, আর এটা কি সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা, মানে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কাটা, তাহলে কত হবে? 1000 ইন্টু কত? 3600। তাহলে কত হবে? 3600 এর পর 3600 তো আছে, আরও 3টে শূন্য এক্সট্রা, তাহলে কত হবে? 1 2 3 4 5 6, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। এইভাবে মুখস্থ না করে এইভাবে কনভার্ট করতে পারো। যেগুলো জিনিস মুখস্থ থাকবে না এইভাবে বের করতে পারবা, যেগুলো জিনিস মুখস্থ থাকবে না এইভাবে বের করতে পারো। 3.6 ইন্টু কত? 10⁶ জুল। কত? 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার কত? 3.6 ইন্টু কত? 10⁶ জুল। কত? 3.6 ইন্টু কত? 10⁶ জুল। ওকে, আচ্ছা, এরপর এবার আসি হচ্ছে কি যে পরেরটা, বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হলো। মৌলিক, মৌলিক কি জানো? মৌলিক কোনটা?
যাকে কি ভাঙানো যায় না, যাকে কি করা যায় না, ভাঙানো যায় না, যাকে কি করা যায় না আর ভাঙানো ফার্দার তুমি ভাঙাইতে পারবা না, সেটা হচ্ছে কি মৌলিক, সেটা হচ্ছে কি মৌলিক। যেমন ক্ষমতা, ক্ষমতা P=W/T, ক্ষমতাকে ভাঙানো গেছে কিনা, ক্ষমতাকে ভাঙাইতে পারছি কিনা, ক্ষমতার একটা ইকুয়েশন আছে। কাজ W=F/S, চেঞ্জ করা গেছে। বিভব, হ্যাঁ, V=W/Q, কারণ W=VQ। আর দৈর্ঘ্য, এটা তো ইজ লেন্থ, জাস্ট সিঙ্গেল, এটার কোনো ইকুয়েশন আছে? নর্মাল না এটা, দৈর্ঘ্য জাস্ট একটা দৈর্ঘ্য 1 মিটার 2 মিটার 3 মিটার। তাহলে বলো, তাহলে এখন তুমি বলো সিঙ্গেল কোনটা, একদম সিঙ্গেল কোনটা, একদম সিঙ্গেল কোনটা, দৈর্ঘ্য। তাহলে কি হবে অ্যান্সার? দৈর্ঘ্য হচ্ছে কি মৌলিক, যাকে আর তুমি ভাঙাইতে পারবা না, ঠিক আছে, যাকে আর তুমি কি করতে পারবা না, ভাঙাইতে পারবা না। এরপরে আসি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান শূন্য হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে? সো বিষয়টা হয় এরকম যে আমরা কোনো একটা বস্তুকে ধাক্কা দেই, এফ বল প্রয়োগ করি, সো যাওয়ার কথা থেকে এইরকম ডটেড লাইন বরাবর, কিন্তু সেটা ডটেড লাইন বরাবর না গিয়ে এরকম এই দিক দিয়ে যায়, এস দূরত্ব অতিক্রম করে, মাঝখানে একটা ঠেটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এরকম কাহিনীটা হয় এরকম যে কোনো একটা বস্তুকে ধাক্কা দিলে সেটা এরকম অ্যাঙ্গেলে যায়। তো এখান থেকে আমরা দেখি যে ডাব্লিউ ইকুয়াল ইকুয়েশন আসে এফ এস কস থিটা, এরকম ইকুয়েশন আসে, ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা ইকুয়েশন আসে। সো যদি আমাদের কাজ তিনটা, একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ কখন হবে? 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি সহ 90 ডিগ্রি ছোট হলে পজিটিভ। নেগেটিভ কখন আসবে? আচ্ছা পজিটিভ 0, 0 কাজ থিটা 90 ডিগ্রি হলে। আর নেগেটিভ কখন পাবো? 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন অর ইকুয়ালস টু 180 ডিগ্রি, তখন আমরা কি পাবো? নেগেটিভ পাওয়ার পাবো। তাহলে কোনটা হবে তোমরাই বলো, এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। তাহলে কোনটা হবে তোমরাই বলো? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তখন আমরা কি বলবো? এটা হচ্ছে কি কাজ কি শূন্য, 90 ডিগ্রি হলে কাজ কি হবে? শূন্য হবে। ওকে, আচ্ছা এরপরে তাপমাত্রা পরিবর্তন না করে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হতে একক ভরের বর্জিত তাপকে বলা হয় কি? তাপমাত্রা পরিবর্তন করতেছে না, কিন্তু তরল থেকে কি হচ্ছে? তরল থেকে কি হচ্ছে বলো? তরল থেকে কি হচ্ছে? মানে সরি, কঠিন থেকে তরলে যাচ্ছে, হ্যাঁ, না করে তরল অবস্থায় থেকে কঠিন অবস্থায়। আচ্ছা, সো হ্যাঁ, তরল থেকে কঠিনে যাচ্ছে। আমরা এর আগে জানতাম কঠিন থেকে তরলে আসে, কঠিন থেকে তরলে আসে। সো এখন তাহলে কি হবে বলো? কোনটা হবে? সুপ্ত তাপ, কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, নাকি ঘনীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ? খেয়াল করো, যখন কোনো কিছু কঠিন থেকে তরল হয় তখন এটাকে আমরা কি বলি? গলন, গলন, ঠিক আছে। এবং নর্মালি যখন টেম্পারেচার চেঞ্জ হয় না তখন এই যে আমরা এরকম একটা করতাম, যে মনে আছে কিনা জানি না, এন্ট্রপির ক্ষেত্রে যে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে হচ্ছে আমরা কোথায় নিয়ে যাইতাম? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, তারপরে কোথায় নিয়ে যাইতাম? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তারপরে কোথায় নিয়ে যাইতাম? 0 ডিগ্রি সেলসিয়াসের কি পানিতে নিয়ে যাইতাম, ঠিক আছে, বরফ থেকে পানি। সো এইখানে গলনটা হইতো, তাই না? এই যে বরফ থেকে গলন, তো এইখানে আমাদের কি লাগতো? বরফ গলনের কি গলনটা হচ্ছে কি ইউজ করতে আমরা কি? বরফ গলনের কি সুপ্ত তাপ, বরফ গলনের কি সুপ্ত তাপ। এখন কোনো কিছু যদি উল্টা হয়, কঠিন থেকে ধরো তরল হচ্ছে, কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল হওয়া মানে কি জানো? কঠিন থেকে তরল হওয়া মানে এটাকে ঘনীভবন বলে। কি বলে? ঘনীভবন বলে। তাহলে কঠিন থেকে তরল যদি হয় তাহলে সেটাকে আমি কি বলবো? ঘনীভবনের সুপ্ততাপ, আপেক্ষিক সুপ্ততাপ, গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে কি বলবো? ঘনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বলবো। তাহলে এটাকে আমি কি বলবো? ঘনীভবনের হচ্ছে কি আপেক্ষিক, ঘনীভবনের কি আপেক্ষিক সুপ্ততাপ। কি বলবো এটাকে? ঘনীভবনের কি বলবো? আপেক্ষিক কি বলবো? সুপ্ততাপ বলবো। ওকে, এটাকে আমরা কি বলবো বলো? ঘনীভবনের কি বলবো? আপেক্ষিক সুপ্ততাপ, ঘনীভবনের সুপ্ততাপ বা হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ বলবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি, এরপরে আসি এইটা, ভ্রু স্থির উপগ্রহের পর্যায়কাল কত? আচ্ছা ভ্রু স্থির উপগ্রহ কি জানো? এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর এটা হচ্ছে পৃষ্ঠ, আর উপরে একটা ধরো উপগ্রহ আছে, এটা হচ্ছে উপগ্রহ, আর এটা হচ্ছে কি পৃথিবী। বলো তো ভ্রু স্থির মানে কি জানো? ভূমির থেকে
ভূমির সাপেক্ষে স্থির। ভূমির সাপেক্ষে কি? ভূমির সাপেক্ষে কি? স্থির। আচ্ছা, কোনো একটা কিছুকে ভূমির সাপেক্ষে কখন স্থির মনে হবে? যখন ভূমি যে গতিতে ঘুরতেছে, তার মানে পৃথিবী যে গতিতে ঘুরতেছে, বা যে পর্যায়কালে ঘুরতেছে, উপরেরটা ঠিক একই পর্যায়কালে ঘুরবে, তখনই তো স্থির মনে হবে, তাই না? মানে আপেক্ষিক বেগ টাইপের। তুমি যে বেগে দৌড়াচ্ছ, তোমার পাশের জন যদি ওই একই বেগে দৌড়ায়, পরস্পরের সাপেক্ষে পরস্পর কি হয়? স্থির মনে হয় কিনা? আসলে কিন্তু স্থির না, বাট আপেক্ষিকভাবে কি মনে হয়? স্থির মনে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের পৃথিবীর পর্যায়কাল কত? বলো, নিজ অক্ষে যে ঘুরপাক খায়, পর্যায়কাল কত? 24 ঘন্টা না? 24 আওয়ার। তাহলে উপগ্রহের ভ্রূস্থির উপগ্রহ যেটা, তাহলে ভ্রূস্থির উপগ্রহের পর্যায়কাল কত হবে? এটাও 24 ঘন্টাই হতে হবে। 24 ঘন্টা না হলে কি স্থির মনে হবে? তা না হলে কি হবে না? স্থির মনে হবে না। তাহলে কত? 24 আওয়ার, 24 আওয়ার, 24 আওয়ার। ওকে, কত? 24 ঘন্টা, 24 ঘন্টা। আচ্ছা, এরপরে আসি, কোন তাপমাত্রায় চুম্বকত্ব বিনষ্ট হয়? যে তাপমাত্রায় কোনো চুম্বকের বা কোনো চুম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয় তাকে কুড়ি তাপমাত্রা বলে। কি বলছি? আবার বলি, যে তাপমাত্রায় কোনো চুম্বকের বা কোনো চুম্বক পদার্থের কি হয়? চুম্বকত্ব ধর্ম নষ্ট হয়। চুম্বকত্ব ধর্ম কি হয়? কি ব্যাপার, একবারে চলে আসলো কেমনে? চুম্বকত্ব ধর্ম নষ্ট হয়, সেটাকে আমরা কি বলি? কুড়ি তাপমাত্রা বলি। কি বলি? কুড়ি তাপমাত্রা বলি। ওকে, কি বলি এটাকে? কুড়ি তাপমাত্রা। এই যে কুড়ি টেম্পারেচার, ঠিক আছে, কুড়ি তাপমাত্রা বলা হয়। আচ্ছা, শিট 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 শিট, ভূতে লিখতেছে। ওকে, আচ্ছা, এরপরে আসি, সমউষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? ভাই, সমউষ্ণ মানে কি জানো? সমউষ্ণ। সমউষ্ণ বলতে কি? সম উষ্ণ, তার মানে কি তাপমাত্রা কি থাকে? তাপমাত্রা কি? সমান। সমান, তার মানে কি জানো? ডিটি জিরো। তার মানে কি তাপমাত্রার পরিবর্তন কি বলো? তাপমাত্রার পরিবর্তন কি বলো? তাপমাত্রার পরিবর্তন কি? শূন্য। তার মানে কি জানো? ডি ইউটাও কি? জিরো। তাহলে কোনটা স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। কোনটা স্থির থাকে? তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে তাপ কোথায় স্থির থাকে? কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয়তে কি থাকে? তাপ স্থির থাকে। চাপ সমচাপে। আয়তন সম আয়তনে, ঠিক আছে। আয়তন কোথায় থাকে? সম আয়তনে কি থাকে? স্থির থাকে। ওকে, আচ্ছা, তাহলে কোনটা হবে? তাপমাত্রা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে। নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ বলতে কি জানো? ওই সেম বিষয়, ভাঙানো যায়। কি করব? ইকুয়েশন দেখবো। আচ্ছা, নিউ ইকুয়াল সি বাই ল্যামডা না? বলো তো, নিউ ইকুয়াল কি সি বাই ল্যামডা না? আবার নিউ ইজ ইকুয়াল টু যদি এইচ নিউ হয়, তাহলে ই ডিভাইডেড এইচ কি না? বলো, তাহলে এটা কি লব্ধ রাশি, মানে তোমার মৌলিক রাশি হইল? এটা কি বারবার ব্রেক ডাউন করা আছে, বারবার ব্রেক করা আছে, ভাঙা যাচ্ছে। তো যদি ভাঙতে পারি, তাহলে এটা একটা কি হবে? আমার লব্ধ রাশি হবে। এটা একটা কি হবে? লব্ধ রাশি। এবার তাপমাত্রা, ভর, সময়, এগুলো কিন্তু কোনোটার উপর না, নির্ভরশীল না। হ্যাঁ, তুমি বলতে পারবে ভাইয়া যে তাপমাত্রার তো ইকুয়েশন আছে, আছে না? আছে, হ্যাঁ। কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, এগুলো কনভার্সন ইকুয়েশন আর নর্মাল ইকুয়েশনের মধ্যে পার্থক্য আছে। কনভার্সন ইকুয়েশনে কারো উপর নির্ভরশীল না, দুইটাই একই জিনিস, সবগুলো একই জিনিস। কনভার্সন ইকুয়েশনগুলোতে সবগুলো একই জিনিস, বাট ওইটাতে একটা যদি ল্যামডা চেঞ্জ করি, তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে কি হবে? কম্পাঙ্ক। এরপরে ওকে, শেষ। এরপরে শেষ। এরপরে শেষ। এরপরে শেষ। এরপরে শেষ। ইচ্ছা করে টান দিছি যাতে কি করা যায়, তোমাদেরকে ভালোভাবে কি, হ্যাঁ, বাকি তিনটা মৌলিক রাশি। গুড। তাহলে বাকি তিনটা কি রাশি? এগুলা সব কি তাহলে মৌলিক? এগুলা কি সব কি মৌলিক? সবগুলো কি তাহলে মৌলিক? হ্যাঁ, এই তো মৌলিক রাশিগুলো আমি তাহলে চিনলাম। মৌলিক রাশিগুলো আমরা কি চিনলাম। তার মানে কি এই লব্ধ মৌলিক প্রচুর পরিমাণে আসে। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। জানি না তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে হ্যাঁ ক্লাস শেষ, যাই হোক, আলটিমেটলি একটাই কথা বলবো ভাইয়া, ভালো করে প্রিপারেশন নাও। যদি আদৌ যদি হচ্ছে তুমি যুদ্ধে নামতে চাও, তাহলে যুদ্ধে নামার মতো নামো। লোক দেখানো যুদ্ধে নেমে আসলে পরে বলবো আমি ট্রাই করছি কিন্তু হয় নাই, এইটা করে আলটিমেটলি তুমি নিজেই কষ্ট পাবা। সো এই ধরনের লোক দেখানো করে কোনো নাই, ঠিক আছে? লোক দেখানো করে কোনোই, ঠিক আছে,
কোনো দরকার নাই। সো আলটিমেটলি ভালো করে প্র্যাকটিস করতে চাইলে, ভালো করে মানে এক্সাম দিতে চাইলে, যুদ্ধ করতে চাইলে ভালো করে পড়াশোনা করো। সো পড়াশোনা করতে গেলে যেহেতু শেষ মুহূর্তে সময় আসছে, একটাই জিনিস, সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করা মানে তোমাকে এক্সাম দিতে হবে। ওকে, সো লাস্ট আরেকবার বলতেছি, সেটা হচ্ছে কালকেই এক্সাম বেসের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, মানে লঞ্চিং লাইভ হবে। সো যারা যারা এখনও ভর্তি হও নাই বা ভর্তি হতে ইচ্ছুক, তারা তারা হচ্ছে পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে নিবা, ঠিক আছে? তাহলে ওইখানে ডেইলি তুমি 100টা করে এমসিকিউ এর এক্সাম দিতে পারবা, যেটা অবশ্যই তোমার জন্য বেনিফিটেড। ওকে, সো হ্যাঁ, আসলে তাড়াতাড়ি শেষ করার একটাই কারণ, সেটা হচ্ছে এই স্টুডেন্টগুলা আমি যেগুলার একটু আগে পড়ালাম, সেই 5:30 থেকে আমার সাথে ক্লাস করে যাচ্ছে, সেই 5:30 থেকে আমার সাথে 2.5 ঘন্টার একটা ক্লাসে ছিল, 8টা পর্যন্ত ছিল। সবগুলোর অবস্থা খারাপ। আবার সেই পোলাপানগুলাই আবার আসছে ক্লাস করার জন্য। সো একটা জিনিস যেটা আমি খুব ইজিলি টানতে পারবো, শেষ করতে পারবো, সেটা নিয়ে আমি বেশি আসলে গেজাইতে পছন্দ করি না। ওকে, সেগুলো নিয়ে আসলে টাইম নষ্ট করা বৃথা। এই জন্য জাস্ট এখন তুমি কি করবে, এগুলো সব ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে ওই যে ভিডিও লিঙ্কে পেয়ে যাবে, ইয়াতে ইউটিউবে যখন আপলোড হবে তখন হচ্ছে ওইখানে পেয়ে যাবে। এখন তো পিডিএফটা এখন যাচ্ছে না। ওকে, ঠিক আছে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দোয়া করিও, সবার জন্য শুভকামনা। ওকে, সবার জন্য দোয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই। আর কালকে কিন্তু এটার উপর এক্সাম হবে। হ্যাঁ, কালকে কিন্তু কি হবে, এটার উপর কিন্তু এক্সাম হবে। যেটা তুমি পড়লা সেটা কিন্তু কালকে কিন্তু এটার উপর কি হবে, এক্সাম হবে, ঠিক আছে? ফিজিক্সের উপর এক্সাম হবে এবং কালকে কি আছে, ইংলিশ ক্লাস আছে। সো এখানে একটা ঘোষণা আছে। ঘোষণাটা কি? মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এবং এইটা হচ্ছে তোমাদের আগামী 14 ডিসেম্বর হবে নার্সিং অনুরূপ একটা এক্সাম হবে। সো এটাতে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? সো ওইটাতে যদি একটু এক্সামে টপ 10 ভাবে বীরবাড়ি নার্সিং প্রশ্ন ব্যাংক এবং ওএমআর বুক, এখানে যা যা অ্যানাউন্সমেন্ট করা আছে সব ঘোষণা ওইভাবেই থাকবে। ওকে, সো ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া এক্সামগুলো দিতে পারি না কেন? কোন এক্সাম ভাইয়া? কোনো এক্সাম দিতে না পারলে, কোনো ধরনের কনফিউশন থাকলে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করবা, টেলিগ্রামে বা হচ্ছে পেজে নক দিবা, ভাইয়ারা সব কিছু সলভ করে দিবে, ঠিক আছে? কোনো ধরনের কনফিউশন থাকলে ভাইয়াদেরকে বলবা, ভাইয়ারা সব কিছু হচ্ছে সলভ করে দিবে। ওকে ওকে, আজ ক্লাস ছিল কোনো পেইড কোর্সের? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ছিল, সেকেন্ড টাইমার কোর্সে ক্লাস ছিল আজকে। সেকেন্ড টাইমারের ক্লাস ছিল। ওকে, ঠিক আছে। সো এ পর্যন্তই, ঠিক আছে? ভাইয়ার জন্য দোয়া করিও, সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া থাকবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।